ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বিশ্ব ব্যবস্থার যে পরিবর্তন আনছে তার অন্যতম একটি উদাহরণ আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা। আরব আমিরাত ১ মে থেকে আনুষ্ঠানিকভাবে এই জোট ছেড়ে দেবে। দেশটি বলছে ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে গিয়ে তারা নিজেদের জাতীয় স্বার্থের দিকে মনোযোগ দেবে। এভাবে হঠাৎ করেই আরব আমিরাতের এই সিদ্ধান্তে বিশ্বব্যাপী নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যেমন, আরব আমিরাত তাদের এই সিদ্ধান্ত থেকে নিজেরা কি সত্যিই লাভবান হতে পারবে, আর তাদের এই সিদ্ধান্তে ওপেক এবং ওপেক প্লাসের জোট দুটোকে আসলে কতটা বেকায়দায় ফেলবে। এছাড়া আমিরাতের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রই বা কতটুকু লাভবান হবে। যুক্তরাষ্ট্রের ইশারা এবং ভরসাতেই আরব আমিরাত কি এই সিদ্ধান্ত নিয়েছে? এসব প্রশ্নগুলোর উত্তর পেতে হলে সর্বপ্রথমে ওপেক এবং ওপেক প্লাসের আবির্ভাব এবং এদের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের আলোচনা প্রয়োজন। ১৯৬০ সালে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলো ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ নামে এক সংগঠন গড়ে তোলে। ক্রমান্বয়ে ১২টি দেশ এর সদস্য হয়ে পড়ে। দেশগুলো হলো সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ইরাক, ইরান, লিবিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, গ্যাবন, রিপাবলিক অফ কঙ্গো এবং ইকুয়েটোরিয়াল গিনি। এই ওপেক গঠনের মূল লক্ষ্য নির্ধারণ করা হয় একদিকে বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ ঠিক রাখা, অন্যদিকে বিশ্ব বাজারে তেলের মূল্য এমন পর্যায়ে রাখা যেন অস্বাভাবিক হারে মূল্যের পতন ঘটে তাদের আর্থিক ক্ষতি না হয় কিংবা প্রত্যাশিত মুনাফা থেকে তারা বঞ্চিত না হয়। অর্থাৎ বিশ্ববাজারে তেলের দামের ওপর প্রভাব বজায় রাখতে ওপেকভুক্ত দেশগুলো তাদের দেশের তেলের উৎপাদনের উপর নিয়ন্ত্রণ আরোপ করে, যেন কোনো সদস্য দেশ অতিরিক্ত উৎপাদন করে বিশ্ববাজারে তেলের দামের পতন না ঘটায়, আবার যেন তেলের উৎপাদন একেবারে কমিয়ে দিয়ে বিশ্ববাজারে তেলের সংকট এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করতে না পারে। এভাবে ওপেকভুক্ত দেশগুলো নিজেদের তেল উৎপাদনের যথেচ্ছ স্বাধীনতাকে সীমিত করে রাখে, আর ওপেকের মাধ্যমে এসব তেল উৎপাদক ও রপ্তানিকারক দেশগুলো বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করতে থাকে। কিন্তু ততদিনে বিশ্বের আরও অন্যান্য দেশ যারা ওপেকের সদস্য নয় তারা জ্বালানি তেল উৎপাদনে সক্ষমতা অর্জন করে এবং তারা বিশ্ববাজারের তেল সরবরাহে যথেষ্ট ভূমিকা পালন করতে থাকে। এতে জ্বালানি তেলের বিশ্ববাজারে ওপেকের দীর্ঘদিনের একক আধিপত্যমূলক প্রভাব ও নিয়ন্ত্রণ ধাক্কা খায়। অতপর ওপেকভুক্ত দেশগুলো ওপেকের সদস্য নয় এমন কয়েকটি তেল রপ্তানিকারক দেশের সাথে সমঝোতার প্রস্তাব করে, আর তাতে বেশ কয়েকটি নন ওপেক দেশগুলো সাড়া দেয়। কেননা বিশ্ববাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের মূল্য কমে যাচ্ছিল এবং তাদেরও প্রত্যাশিত মুনাফা অর্জিত হচ্ছিল না। অবশেষে ওপেকভুক্ত দেশগুলো ২০১৬ সালে নন ওপেক দেশগুলোর সাথে একটি সমঝোতামূলক জোট গঠন করে, যার নাম হয়ে পড়ে ওপেক প্লাস। এই সহযোগিতামূলক জোটে ওপেক সদস্যভুক্ত ১২টি দেশের সাথে নন ওপেকভুক্ত দেশ যেমন রাশিয়া, আজারবাইজান, কাজাকিস্তান, ওমান, বাহরাইন, ব্রুনাই, মালয়েশিয়া, সুদান, দক্ষিণ সুদান, মেক্সিকো ও ব্রাজিল যোগ দেয়। অতঃপর এই ওপেক এবং ওপেক প্লাসভুক্ত ২৩টি দেশ বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পতন ঠেকাতে কিংবা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে নিজ নিজ দেশে তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করতে থাকে এবং তেল উৎপাদনের কোটা ব্যবস্থা চালু করে। ওপেক সদস্যভুক্ত দেশগুলোর দীর্ঘদিনের ডিফেক্টো নেতা বা দেশ সৌদি আরব, আর ওপেক প্লাস গঠিত হওয়ার পর সেখানে নন ওপেক দেশগুলোর মধ্যে ডিফেক্টো দেশ হয়ে পড়ে রাশিয়া। এর ফলে ২০১৬ সাল থেকেই সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেদের মধ্যে কথাবার্তা বলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রভাব বিস্তার করতে থাকেন। এখানে উল্লেখ্য যে ওপেক আনুষ্ঠানিকভাবে বিধিবদ্ধ সংগঠন। এই সংগঠনের সকল শর্ত এবং বিধিবিধান এর সদস্য দেশগুলো মানতে বাধ্য। অন্যদিকে ওপেক প্লাস শুধুমাত্র সমঝোতা করার জন্য একটি সমন্বয়কারী আলোচনা ফোরাম, অর্থাৎ ওপেক প্লাস কার্যত ওপেকের মতো স্থায়ী প্রাতিষ্ঠানিক জোট নয়। ওদিকে আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো এই ওপেক এবং ওপেক প্লাসভুক্ত দেশগুলো ছাড়াও আরও অনেক নন ওপেক দেশ আছে যারা বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। ফলে তারাও বিশ্ববাজারে জ্বালানি তেল সরবরাহে যথেষ্ট ভূমিকা রাখে এবং তা জ্বালানি তেলের মূল্য নির্ধারণে প্রভাব ফেলে। এ ধরনের দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং আরও কিছু দেশ। এই দেশগুলো ওপেক কিংবা ওপেক প্লাস কোনোটারই সাথে জড়িত নয়। বস্তুত আজকের বিশ্বে তেলের বাজার আর এককভাবে কারো হাতে নেই। এটা এখন ওপেক, ওপেক প্লাস এবং নন ওপেক দেশগুলো এই তিন শক্তির লড়াই।
আর এই তিন শক্তির প্রতিযোগিতাই ঠিক করে দেয় বিশ্বে তেলের দাম উঠবে না নামবে। আসলে তেল এখন শুধু জ্বালানি নয়, এটা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে নীরব যুদ্ধ। সুতরাং এই অবস্থায় আরব আমিরাতের ওপেক এবং ওপেক প্লাস জোট ছেড়ে যাওয়াই তার পক্ষে সুবিধা অর্জন করা অনেক চ্যালেঞ্জের বিষয়। যদিও সংযুক্ত আরব আমিরাত বিশ্বের তৃতীয় শীর্ষতম তেল রপ্তানিকারক দেশ, কিন্তু তারপরও এমন সিদ্ধান্ত আরব আমিরাতের জন্য সুফল বয়ে আনা শতভাগ নিশ্চিত নয়। প্রস্তুত ওপেকের মতো একটি শক্তিশালী জোট ছেড়ে যাওয়া আরব আমিরাতের জন্য নিঃসন্দেহে বিপরীতমুখী দুটি ফলাফল বয়ে আনবে। একদিকে আরব আমিরাত বেশি তেল বিক্রির স্বাধীনতা লাভ করবে, কিন্তু অন্যদিকে বড় ধরনের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি তার কাঁধে গিয়ে পড়বে। কারণ এই সিদ্ধান্ত শুধু উৎপাদন কোটার বিষয় নয়, বরং আঞ্চলিক অস্থিতিশীলতার এক গভীর সময়ে নেওয়া একটি নীতিগত সিদ্ধান্ত। আরব আমিরাতের জন্য সম্ভাব্য ঝুঁকিগুলোর মধ্যে প্রথমেই আসবে মূল্যযুদ্ধের আশঙ্কা। ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ায় তারা সমষ্টিগত মূল্য নিয়ন্ত্রণের সুরক্ষা হারাবে। এখন যদি সৌদি আরবের মতো বড় উৎপাদক দেশগুলো নিজেদের বাজার অংশ রক্ষা করতে উৎপাদন বাড়িয়ে দেয়, তাহলে তেলের দাম হঠাৎ কমে যেতে পারে। এতে আরব আমিরাত বেশি তেল বিক্রি করলেও তার মোট আয় কমে যেতে পারে। এছাড়া আরব আমিরাতের এই সিদ্ধান্ত আঞ্চলিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে বিবদমান দূরত্ব আরও বাড়তে পারে। উল্লেখ্য যে খবরে জানা যায় আরব আমিরাত এই সিদ্ধান্ত নেওয়ার আগে সৌদি আরবের সঙ্গে পরামর্শ করেনি। অতএব এতে উপসাগরীয় অঞ্চলের দুই শক্তিশালী অর্থনীতির মধ্যে সম্পর্ক শীতল হয়ে যেতে পারে এবং সৌদি আমিরাতি জোটের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। ইতিমধ্যেই সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে আরব আমিরাত এবং সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক এবং আঞ্চলিক রাজনৈতিক প্রতিযোগিতা বেড়েছে, বিশেষ করে লোহিত সাগর অঞ্চলে। 2015 সালে এই দুই দেশ একসঙ্গে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে জোট গঠন করেছিল, কিন্তু পরবর্তীতে সেই জোট ভেঙে যায়। অতঃপর সৌদি আরব এবং আরব আমিরাত ইয়েমেনের পৃথক দুটি যোদ্ধা গোষ্ঠীকে সমর্থন করতে থাকে। গত জানুয়ারিতে সৌদি আরব ইয়েমেনে আমিরাত সমর্থিত যোদ্ধা গোষ্ঠীর উপর হামলা চালায় এবং ইয়েমেনে অবস্থানরত আমিরাতি সৈন্য সামন্ত ও সামরিক সরঞ্জাম 48 ঘন্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেয়। অতঃপর আরব আমিরাত ইয়েমেন থেকে পিছু হটে। এই ঘটনার পর সৌদি আরব এবং আমিরাতের মধ্যে সম্পর্ক শীতল হয়ে পড়ে। এছাড়া সুদানেও সৌদি আরব এবং আমিরাত পরস্পর বিপরীতমুখী অবস্থান নিয়েছে। সৌদি আরব সুদানের সরকারি বাহিনীকে সমর্থন করে, অন্যদিকে আরব আমিরাত বিদ্রোহী RSF বাহিনীকে সমর্থন দিচ্ছে। এদিকে এই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে সৌদি আরবের তুলনায় আরব আমিরাত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি উপসাগরীয় সবগুলো দেশের মধ্যে আরব আমিরাত সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে। ওদিকে সৌদি আরবের তেল রপ্তানির পথ হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল নয়। দেশটির তেল রপ্তানির প্রধানতম পথ হল লোহিত সাগর। সেই পথ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বন্ধ হয়নি, কিন্তু আরব আমিরাতের তেল রপ্তানির প্রধানতম পথ হরমুজ প্রণালী, সেটি বন্ধ হয়ে যাওয়ায় আরব আমিরাত আর তেল রপ্তানি করতে পারেনি। আরব আমিরাত হয়তো ভেবেছিল সৌদি আরব ইরানের উপর হামলা করবে, কিন্তু তা না হওয়ার কারণেই এখন সম্ভবত আরব আমিরাত সৌদি আরবের প্রতি প্রচণ্ড অভিমানী হয়ে পড়েছে। যাই হোক, আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেশটির বিশ্বমঞ্চে প্রভাব ধরে রাখার বিষয়টিকেও খর্ব করতে পারে। ওপেকের ভেতরে থেকে আরব আমিরাত বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব বিস্তারের মাধ্যমে বিশ্বমঞ্চেও প্রভাব বজায় রাখতে পারত, কিন্তু ওপেক থেকে বেরিয়ে গিয়ে স্বাধীন উৎপাদক হিসাবে তাদের সেই প্রভাব কমে যাবে। উপরন্তু আরব আমিরাতকে এখন বিশ্ব জ্বালানির বাজারে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বড় শক্তিধর উৎপাদকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করতে হবে। এছাড়া আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে পরিবহন ও নিরাপত্তা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়েছে। ফলে আগামীতে আরব আমিরাত তেলের উৎপাদন বাড়াতে পারলেও সেই তেল ক্রেতাদের কাছে পৌঁছানো অনেক ক্ষেত্রে কঠিন, এমনকি কিছু ক্ষেত্রে অসম্ভব হয়ে উঠেছে। সব মিলিয়ে আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাবার এই সিদ্ধান্ত একটি বড় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। আরব আমিরাত মূলত এই ধারণার উপর বাজি ধরেছে যে তাদের উৎপাদন খরচ কম, তাই তারা এমন একটি বাজারে টিকে থাকতে পারবে যেখানে সবাই নিজ নিজ স্বার্থে প্রতিযোগিতায় নামবে। আর হাঙ্গার গেমসের মতো পরিস্থিতির সেই প্রতিযোগিতা থেকে আরব আমিরাত মনে করছে সে যথেষ্ট লাভবান হবে।
এদিকে আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্তে নিশ্চিতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুশি হয়েছেন। কেননা ডোনাল্ড ট্রাম্প এর আগে ওপেককে অভিযুক্ত করেছিলেন যে সংগঠনটি তেলের দাম বাড়িয়ে বিশ্বের বাকি অংশকে ঠকাচ্ছে। তিনি আরও বলেছিলেন যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করলেও তারা জ্বালানি তেলের উচ্চ দাম নির্ধারণ করে সুবিধা নিচ্ছে। বস্তুত যুক্তরাষ্ট্র এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় জ্বালানি তেল উৎপাদক এবং রপ্তানিকারক দেশ। উপরন্তু যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার তেল রপ্তানির নিয়ন্ত্রণ হাতে পেয়েছে। যুক্তরাষ্ট্র এ থেকে মুনাফা অর্জন করতে চায়। এসব কারণে ডোনাল্ড ট্রাম্পের অন্যতম এক আকাঙ্ক্ষা হলো ওপেক এবং ওপেক প্লাসের মতো সংগঠন ভেঙে যাক কিংবা নিষ্ক্রিয় হোক অথবা দুর্বল হয়ে পড়ুক, যাতে জ্বালানি তেলের বিশ্ববাজার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি নতুন ব্যবস্থা গড়ে ওঠে। এখন প্রশ্ন হলো আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার ফলে ওপেক আর টিকে থাকতে পারবে কিনা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইতিমধ্যেই একটি ঐতিহাসিক জ্বালানি সংকট সৃষ্টি করেছে এবং বৈশ্বিক অর্থনীতিকে নাড়া দিয়েছে। ইতিমধ্যেই উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলো হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি করতে বড় ধরনের সমস্যার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে আরব আমিরাতের এই সিদ্ধান্ত তেল রপ্তানিকারক ওপেক এবং ওপেক প্লাস জোটের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। দীর্ঘদিনের সদস্য আরব আমিরাতের এই প্রস্থান ওপেকের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং সংগঠনটিকে দুর্বল করে দিতে পারে। যদিও ভূরাজনীতি থেকে তেলের উৎপাদনের কোটা পর্যন্ত এমন সব বিভিন্ন বিষয়ে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে মতপার্থক্য আগে থেকেই ছিল, তবে এই মতবিরোধ থাকা সত্ত্বেও ওপেক সাধারণত ঐক্যবদ্ধ অবস্থান দেখানোর চেষ্টা করত। ওপেক এতদিন খুব দক্ষতার সঙ্গে বাজার নিয়ন্ত্রণ করেছে। যখন প্রয়োজন হয়েছে তখন উৎপাদন বাড়িয়েছে, আর অতিরিক্ত উৎপাদন হলে তা কমিয়েছে, যেমনটি কোভিড মহামারীর সময়ে দেখা গেছে। বস্তুত আরব আমিরাতের এই প্রস্থান তেল উৎপাদনকারী ওপেক জোটের জন্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। বর্তমানে আরব আমিরাতের প্রতিদিন 4.8 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন সক্ষমতা রয়েছে। এছাড়া আরব আমিরাত কম খরচে তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই এমন একটি সদস্য দেশকে হারানোর ফলে ওপেক জোটের হাত থেকে একটি কার্যকর গেম চেঞ্জিং কার্ড বেরিয়ে গেছে। বর্তমানে জ্বালানি তেলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছাচ্ছে। এই অবস্থায় আরব আমিরাতের মতো কম খরচে বিপুল তেল উৎপাদনকারী দেশ ওপেকের জন্য ভীষণ কার্যকরী ছিল। এখন ইরান যুক্তরাষ্ট্রের এই সংঘাত শেষ হলেও আরব আমিরাত বেরিয়ে যাওয়ার ফলে বিশ্ব বাজারে জ্বালানি তেলের অস্থিরতা আরও বাড়বে। এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব বাজারে তেলের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে আরব আমিরাতবিহীন ওপেক হোঁচট খাবে। কিন্তু তারপরেও অনেক জ্বালানি বিশ্লেষকরা মনে করেন ওপেক থেকে আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার এই পদক্ষেপ বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে ঠিকই, তবে ওপেক টিকে থাকবে। অতীতে ওপেক এর চেয়েও বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে গেছে। বস্তুত ওপেক থেকে আরব আমিরাতের বেরিয়ে যাওয়া তেলের বাজারের স্থিতিশীলতার দিক থেকে এটি খুব ভালো সিদ্ধান্ত নয়। আরব আমিরাত মনে করছে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শেষ হলে তারা বর্তমান দৈনিক 3.5 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদনকে বাড়িয়ে প্রায় 5 মিলিয়ন ব্যারেল পর্যন্ত করতে পারবে। কিন্তু এই সংঘাতের চূড়ান্ত পরিণতি কি হবে তা এখনই স্পষ্ট নয়। আরব আমিরাত হরমুজ প্রণালীর অবরুদ্ধ প্রান্তে অবস্থান করায় তার তেল রপ্তানি নিশ্চিত নয়। এই অবস্থায় আরব আমিরাতের ওপেক থেকে বেরিয়ে গিয়ে স্বাধীনভাবে ইচ্ছামতো তেলের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ভেস্তে যেতে পারে। সুতরাং আরব আমিরাতের বেরিয়ে যাওয়া নিঃসন্দেহে ওপেকের জন্য একটি বড় ধাক্কা হলেও ওপেক ভেঙে পড়বে এমনটা বলা এখনই ঠিক হবে না। কারণ ওপেকের মূল শক্তি এখনও সৌদি আরব, ইরাক ও ইরানের মতো বড় উৎপাদক দেশগুলোর হাতে রয়েছে। বিশেষ করে সৌদি আরব একাই সুইং প্রডিউসার, মানে দরকার হলে দ্রুতই উৎপাদন বাড়াতে কিংবা কমাতে পারে। বস্তুত সৌদি আরব চাইলে একাই অন্য সবাইকে নিথর করে দিতে পারে। অন্যদিকে ওপেক প্লাস জোটের মাধ্যমে রাশিয়ার মতো শক্তিধর দেশগুলো ওপেকের কাঠামোর সাথে যুক্ত রয়েছে। অতএব আরব আমিরাতের প্রস্থান বাজারে অস্থিরতা বাড়াবে ঠিকই, কিন্তু ওপেককে ধ্বংস করে দিতে পারবে না।